প্রিয় সপ্তম শ্রেণী, তোমাদের স্মৃতিচিহ্ন কবিতার আলোচনা ইতিমধ্যে আমি করেছি। স্মৃতিচিহ্ন কবিতার অনুশীলনী প্রশ্নোত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছে আজকে। দেখবে প্রথমেই একের দাগের নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন: মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর লিখবে: মহৎ মানুষদের জীবন কথা পাঠ করে আমরা তাঁর জীবনের ত্যাগ, তিতিক্ষা, সহিষ্ণুতা পরিচিতি পাই। তাঁর জীবনকে আমাদের চলার পথে আদর্শ হিসেবে গ্রহণ করতে শিখি। তিনি জীবনে যে নীতি অনুসরণ করে সত্যকে উপলব্ধি করতে পেরেছেন তা আমরা অনুভব করতে শিখি, যাতে আমাদের জ্ঞান ও চৈতন্যের উদয় হয়। মহৎ ব্যক্তির জীবন কথা পাঠের মাধ্যমে তার জীবনকে পাথেয় করে আমরা জ্ঞানের আলোক শিখায় নিজেদের উজ্জীবিত করতে পারি। পরের প্রশ্ন ক্ষয়: অত্যাচারী কোনো সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ। উত্তর: অত্যাচারী মোগল, শক, হুন, পাঠান, সর্বোপরি সাম্রাজ্যলোভী ইংরেজদের কথা আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। গয়ার দিয়ে অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ, মিনার তুমি দেখেছ? উত্তর: অতীত ইতিহাসে খুব ধূসর হয়ে আসা স্মারক, সৌধ, মিনারগুলির মধ্যে আমি কুতুব মিনার, তাজমহল, শহীদ মিনার দেখেছি। পর প্রশ্ন ঘ দিয়ে তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজে সকলে চিরকাল মনে রাখা উচিত? আমার দৃষ্টিতে সমাজে তারাই চিরকাল জীবিত থাকেন যারা সমাজের সকল মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা স্বার্থ ভুলে গিয়ে মানুষ তথা সমাজের মঙ্গলের কথা নিবেদিত প্রাণ ছিলেন। তারাই সকলের মনের কথা অম্লান হয়ে আছেন। পরের প্রশ্ন: মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? মানুষ চিরকাল অমর হয়ে থাকতে চায়। সৃষ্টির আদিকাল থেকে মানুষের মধ্যে অমরত্বের বাসনা, কিন্তু মানুষ যেহেতু শারীরিকভাবে অমর হতে পারে না, তাই সে চায় তার কীর্তি কিংবা কার্যাবলীর মধ্যে দিয়ে নিজেকে আগামী পৃথিবীর কাছে চিরস্মরণীয় করে রাখতে। এইভাবে মানুষ নিজেকে অমর করে রাখতে চায়। পরের প্রশ্নগুলো দেখো অনুশীলন থেকে। নিচে বিবৃতিগুলির মধ্যে যেগুলো ঠিক তার পাশে টিক চিহ্ন, আর যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন। ঠিক আছে, প্রথমটা ঠিক হবে, দ্বিতীয়টা কিন্তু কাটা হবে। ঠিক আছে, তৃতীয়টা কাটা হবে, চতুর্থটা রাইট হবে, আর পঞ্চমটা কিন্তু সঠিক হবে। আর দুয়ের দাগের যে উত্তরগুলো তোমরা কবিতার থেকে এগুলো নিজেরাই দেখে নেবে। এই যে ড্যাশ পূরণগুলো ওটা তোমরা নিজেরাই পারবে, কবিতা থেকে করে নেবে। তিনের দাগে তাহলে চলে আসছে। তিনের দাগেরগুলো দেখবে, দেখো নিচের দেওয়া শব্দগুলি বিপরীতার্থক শব্দগুলো লেখো। দেখো মূঢ় অমূঢ়, ভগ্ন অটুট, শুষ্ক ভেজা, দৃঢ় ভঙ্গুর, ধৌত অধৌত, সমুজ্জ্বল অনুজ্জ্বল, বিশাল ক্ষুদ্র, ব্যর্থ সফল, লুপ্ত প্রকাশ্য, অধিকার অনধিকার, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, নিত্য অনিত্য। পরের চারের দাগেরগুলো দেখো বিশেষ্য বিশেষণের ব্যাপার আছে। দেখো বিশেষ্যগুলো দেওয়া আছে। দেখো বিশেষ্য থেকে বিশেষণ। ঠিক আছে, নাম নামী, মনোহারী মনোহার, প্রস্তর প্রস্তরীভূত, মূঢ়তা মূঢ়, ব্যর্থতা ব্যর্থ, ভঙ্গিল ভগ্ন, স্মৃতি স্বার্থ, রক্ষা রক্ষিত, মানব মানবতা, হৃদয় হৃদ্য, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দৃঢ়তা দৃঢ়। স্তূপ স্তূপাকার, স্তূপ তুপাকার। পাঁচের দাগেরগুলো বাক্যে ব্যবহার করো। ঠিক আছে, শব্দগুলো বাক্যে ব্যবহার করো। যে অক্ষর জ্ঞানহীন মানুষ জাতির কলঙ্ক। ঠিক আছে, চিরদিন মানুষ নিজের কাজের দ্বারা চিরদিন অমর হয়ে থাকে। স্মৃতি, কখনো কখনো স্মৃতি বড় বেদনাদায়ক হয়ে ওঠে। এমন মানব জমিন রইল পতিত। রক্ষা, আপনি আমার প্রাণ রক্ষা করুন। অধিকার, নিজের অধিকার সম্পর্কে সচেতন হও। সম্বল, নাতিটির বৃদ্ধের শেষ সম্বল। প্রতিষ্ঠা পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করে। ছয়ের দাগের সন্ধি বিচ্ছেদ। মনোহর, মন যুক্ত হর, বিসর্গ সন্ধি। মনস্কাম, এটা বিসর্গ সন্ধি, মন বিসর্গ। ব্যর্থ, বিযুক্ত অর্থ সিংহাসন, সিংহযুক্ত আসন। প্রতিযুক্ত ইষ্টা। সমুজ্জ্বল, সম হসন্ত, উৎ জল। প্রস্তর, প যুক্ত তর। ঠিক আছে, সাতের দাগের গদ্যরূপ। ঠিক আছে, আপনার নিজের তরের জন্যে ভূমে মাটিতে হেরো দেখো, রচি রচনা করি, খসিতেছে, আছিল ছিল। সমার্থক শব্দ এবারে। ঠিক আছে, মনটা সমার্থক শব্দ লিখতে বলছে। মন, অন্তর, চিত্ত, হৃদয়।
হর্ম, প্রাসাদ, সৌধ, অট্টালিকা। মূঢ়, ভ্রান্ত, মহাচ্ছন্ন, মূর্খ। তারপর আছে দরিদ্র, দুরস্থ, দীন, নির্ধন, গরিব। নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী। পরে নয়াত্যাগের স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? কামিনী রায়ের। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আলো ও ছায়া। কবিতাটি কি জাতির রচনা? মানব শিক্ষামূলক উপদেশাত্মক রচনা। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? যারা ভেবেছিল নিজেদের নাম বিশাল অক্ষরে ইট পাথরে সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদেরকেই কবি মূঢ় ব্যর্থ মনস্কাম বলেছেন। তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? কবি মনে করেছেন যারা নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরে সৌধের মধ্যে লিখে যেতে চায়, তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কারণ খুব তাড়াতাড়ি সেই সব পাথর খসে পড়ে ভূমি ভগ্নস্তূপে পরিণত হয় আর তার তলায় চাপা পড়ে স্মৃতি লুপ্ত হয়। পরের প্রশ্ন, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? যারা দরিদ্র, সহায়, সম্বলহীন হলেও নিজেদের নাম উজ্জ্বল রাখার জন্য পাথরে নাম খোদাই করেনি, কিন্তু মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছে, তারাই চির অক্ষুণ্ণ কালের স্রোতে তাদের নাম ধুয়ে যায় না, তারা মানব হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করে। পরের প্রশ্ন, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবি কামিনী রায় তাঁর কবিতায় কালকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করেছেন। কবিতা শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? শুষ্ক তৃণ শব্দটির অর্থ শুকনো ঘাস, কিন্তু কবি এই কবিতায় শুষ্ক তৃণ বলতে লুপ্ত স্মৃতির কথা বলেছেন। পরে 10,000 প্রশ্নোত্তর। ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কিভাবে ভেবেছিল? কবি কামিনী রায় তার স্মৃতিচিহ্ন কবিতায় একদল লোভী মানুষের কথা বলতে চেয়েছেন, যারা নিজেদের জয়গাথা গৌরব ইট কাঠ পাথরে খোদাই করে রাখার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। তারা চিরকালের জন্য নিজেদের নাম সমুজ্জ্বল রাখার কথা ভেবেছিল। পরের প্রশ্ন, মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? কবি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কবি একদল মানুষকে মূঢ় বলেছেন। সমাজ চিরকাল একদল মানুষ লোভী ও স্বার্থ সর্বস্ব, যারা নিজেদের নামকে চিরকাল ব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়, অপরের মঙ্গলের কথা চিন্তা না করে এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মূঢ় বলেছেন। পরের প্রশ্ন, কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে, তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? কবি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার নাম যশ গৌরবের গাথা রক্ষা করার কথা বলেছেন। একদল মূঢ় ব্যর্থ মনস্কামনা করেছিল যে চিরকাল তাদের নাম অক্ষুণ্ণ রয়ে যাবে, সে কারণে তারা ইট কাঠ পাথরের স্মৃতিসৌধ রচনা করে তাতে নিজেদের নাম খোদাই করে রেখেছিল। মহাকালে অঘম নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, ফলে তাদের মনোবাসনা রক্ষা করা সম্ভব হয় না। পর প্রশ্ন, দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? কবি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কবি সমাজের দুঃখী দরিদ্র সহায় সম্বলীন মানুষদের কথা বলেছেন। সমাজের এই অবহেলিত মানুষগুলি কখনো নিজেদের নাম যশ গৌরব গাথাকে প্রাধান্য দেয়নি, অথচ তারাই সমাজের ধারাকে সচল রেখেছে, তারা নিজেদের নামের স্মৃতিসৌধ নির্মাণ করেনি, তাই তাদের রাজত্ব সমুজ্জ্বল থেকেছে। পর প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সে স্রোতে কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? কাল স্রোত হল মহাকালের রথচক্র, যা চিরকাল আপন গতিতে বয়ে চলেছে। একদল অহংকারী মানুষ নিজেদের ক্ষমতার জোরে মহাকালের জাগতিক নিয়মকে গতিরুদ্ধ করতে চায়, নিজেদের প্রতাপের বলে নিজেদের জয়গাথাকে চির অম্লান করে রাখতে স্বর্ণাক্ষরে নাম লিখে রেখে যায়, কিন্তু ক্ষমতা শেষ হলেই সে নাম ধুয়ে যায়। যারা ক্ষমতার দম্ভ দেখায় না, কেবলমাত্র মানব কল্যাণে নিয়োজিত থাকে, সেই সহায় সম্বলহীন মানুষদের স্মৃতি কাল স্রোত গ্রাস করতে পারে না। পর প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? মানুষের হৃদয় জয় করতে পারে সর্বকল্যাণকর মানবতাবোধ, তবে তার উপরে আর কিছু নেই। যারা ক্ষমতা চায় না, নিজেদের শখ যশ সম্মান চায় না, কেবল মানব কল্যাণে নিয়োজিত থাকতে চায়, তারাই মানুষের হৃদয় সিংহাসন অধিকার করতে পারে। হয়তো তারা সহায় সম্বলীন দরিদ্র পাথরে নিজেদের নাম খোদাই করার মতো সামর্থ্য হয়তো তাদের ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা তারা পায়, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকে, মহাকালের স্রোত তাদের ধুয়ে মুছে দিতে পারে না। পর প্রশ্ন, কবিতায় কবি কোন স্মৃতিকে কেবল অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? হ্যাঁ, মানবদর্দী কবি কামিনী রায় স্মৃতিচিহ্ন কবিতার স্মৃতিকে দুটি বিশেষ ভাগে উপস্থাপনা করেছেন। স্মৃতি হল অতীতের রোমান্তন, যে স্মৃতি সুখস্মৃতি তা চিরন্তন, আর যা অবিনশ্বর আর দুঃখবহ তা ক্ষণিকের। একদল মানুষ জোর করে তাদের স্মৃতিকে মানুষের মনে গেঁথে দিতে চায়, কিন্তু তাদের বিলুপ্তির সঙ্গে সঙ্গে সে স্মৃতি ধূসরিত হয়ে যায়। অপরদিকে যারা প্রেম ভালোবাসা মানবতার মহান কর্মে নিয়োজিত থাকে, তাদের স্মৃতি চির অমলিন থেকে যায়। এই প্রসঙ্গে কবি স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলে আখ্যাত করেছেন।
ঠিক আছে, এগুলি করো, এগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। এগুলোর মধ্যে পরীক্ষায় পাবে, সেকেন্ড ইউনিট টেস্টে, ফাইনালে হয়তো এটা থাকতে পারে, তাই তোমাদের ভালোভাবে করে রাখা উচিত। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। আমি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে সব কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে।